কিছু কথা বলবো আর বইটা নিয়ে কিছু কথা। তো নবীর আব্বার সাথে আমার এই সূত্রে স্বামী কবিরের সূত্রেই পরিচয় এবং দেখা। আর হচ্ছে আপনার সংস্কৃতি বাংলাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনের জন্য, যে আজকে বৃষ্টি মুখিত একটা সন্ধ্যায় বিকেল আমরা স্বামী কবিরের সঙ্গে কাটাচ্ছি। আমার আসলে যতটুকু মনে পড়ে যে 2002-03 সালের দিকে আমি যখন কুমিল্লায় বড় হচ্ছি, ইউনিভার্সিটিতে চলে আসবো এরকম একটা সময়, কুমিল্লায় দাদার দোকানে আমরা আড্ডা দিতাম নানান জায়গায়। কফিন টেক্সট বলে একটা ডিটেল ম্যাগাজিন করতেন মাসুদ আশরাফ ভাই, তার কাছে আমি যতদূর মনে করি স্বামী কবির তাদের নাম শুনি নদী, দ্রষ্টব্য, ডিটেল ম্যাগাজিনে কিছু লেখা, কিন্তু সেগুলো বোঝার আসলে তখন আমার ছিল না। তো তারপর হচ্ছে গিয়ে বহু করে জাহাঙ্গীরনগরে যখন আসি, এখানে এই লেখাটাতে আমি সেই কথাটি করছিলাম যে রায়হান রায় তার যে বন্ধু, যাকে লেখা একটি চিঠি এখানে আপনারা দেখবেন, যে আমার কাছে খুব অবাক লাগছিলেন, জ্যোতি চিহ্নহীন দীর্ঘ একটি চিঠি। এই চিঠির ভিতরে এই চিঠি যে কোনো প্রকাশ হবে এটা তো স্বামী কবি জানতেন না। চিঠির মধ্যেও তার যে নিরীক্ষা, আমার সবচেয়ে ভালো লাগছে যে তার জীবন, কবিতা এবং টোটালটা আসলে একটা অদ্বৈত করে তুলতে পেরেছিলেন তিনি। এই যে সমাজ যেটা বললো বয়সের কথা, আসলেই এই যে কি বলেছিলেন আপনাদের, যে আমি যদি না এই বয়সে আমার দাদা মশাইয়ের জীবন যাপন করে ফেলি, সেটাতে তো কারোর ইয়ে করার কিছু নাই। যে ওই অভিজ্ঞতা বোধি কারোর যদি অর্জন হয়ে যায়, এটা আসলে কি করে হয়, লোকরা এটাকে কিন্তু দুয়েন্দে বলেছেন। তো এটা ছিল আসলে স্বামী কবির কোন প্রক্রিয়ায়, সেটা তো আসলে তার সাথে আমাদের সে দেখা হয় নাই, বোঝার উপায় নাই, তার কবিতা দিয়ে লেখা দিয়ে সেটা বুঝতে হবে। তো রায়হান রায়ের যে প্রথম গল্পের বই, সেই বই থেকে একটা গল্প এখানে আছে, মৃত্যু চিহ্নিত মেয়ে, আকাশের কৃপা প্রার্থী তরু, সেখানে উৎসর্গ করতে ছিল অন্যতর জীবন চেয়েছিল, যে চায়ের বাক্সের ভেতর, কফিনের মধ্যে। তো সেটা আমাকে আরেকবার পরিচয় করাই দেয়া। আর হচ্ছে আপনার 2004 সালে, আজকে থেকে তো 22 বছর আগে, নীলক্ষেতে আমার মনে আছে যে আপনার এই বইটা এখন আমার কাছে আছে, দ্রষ্টব্যের ওই সংকলনটি আমার হাতে পাওয়ার। তো এইটা আসলে আমি মনে করি কি আমাদের সমসাময়িক প্রজন্মের সতীর্থ অনেক কবিও এখানে আছে, যে আমার আসলে কবিতা চিন্তা বা অনেক কিছু উলট পালট করে দেয়। এর আগে আমি অনেক কবিতা লিখেছিলাম, জাহাঙ্গীরনগরে এসে এক ধরনের দেখলাম যে একটা ফটোগ্রাফিক সোসাইটির পোস্টারে লেখা আরো কিছু দৃশ্যাবলী দেখেছি জীবিতকালে, যারা চিত্রায়িত হতে পারত। তাই হলো যে এত সুন্দর কথা পড়ে শুনলাম, এটা বিনয় কবিতা, বিনয় উৎপল যখন নিয়ে পড়া, তাদেরও ওই সময় আগের যত কবিতা আমি মনে হলো যে এই কৃষক গার্বেজ আমি লিখেছি। তারপরে যখন শামীম কবির পেলাম, তখন আমার মনে হলো যে আরেকটা পড়বো। এবং ধারাবাহিকভাবে যে বাংলাদেশের কবিতা বা বাংলা কবিতা পাঠ, সেখানে সবসময় আমার কাছে এটা কোনো রেয়ার করে বলা না আর কি, সবসময় আমি এটা দেখি যে যারা তার আয়ুর সীমা নিজেই নির্ধারণ করে দেন, স্বেচ্ছামুক্তর কথা, তাদের কথা যখন আমরা ভাবি, সেই জায়গাতে অনন্য রায় যাদের কাছে কথাই আমরা এখানে দেখি, সেখানে কিন্তু সেই জিনিসটা কাজ করে না। আমার কাছে মনে হয় যে স্বামী কবির ক্ষেত্রেও আমার সেই জিনিসটা হয়, যে র্যাবোর যখন আপনার ইলুমিনেশনস বা নরকের কথা বা লোরকার এই আন্দালুসিয়ার কবিতাগুলো আমরা পড়ি, বা সিলভিয়া প্লাতের এই কবিতাগুলো, সেখানে কোনো সময় কিন্তু এটা মনে হয় না যে একটা সময় তাকে ছাড় দিয়ে আমরা তাকে কিশোর কবির অভিধায় বা আরেকটা রেয়াত করতেছি, যে তিনি স্বেচ্ছা সমর্পণ করে দিয়েছেন এক জায়গায়, তাকে একটু আমরা বাহবা দিচ্ছি, এমন কিন্তু ব্যাপার নেই। কিন্তু স্বামী কবির ক্ষেত্রে এটা আরো তীব্র, যে আমি আগে পড়ে এটা আমি ভুল হতে পারি। এখানে তপোধীর ভট্টাচার্যের আমি বলবো যে উনি বিভ্রান্তই হয়েছেন। একজন উদিত করেছেন তার একটা বক্তব্য, যে তিনি মানতে পারেন নাই যে এমন ভাষা বিপর্যয় স্বামী কবিরের কবিতায়। এবং আমি বললাম যে এইটাই তো স্বামী কবিরের বৈশিষ্ট্য। এবং বাংলা কবিতায় আমি বলবো স্বামী কবিরের জায়গা এটা, যে তার আগে পরে তার কোনো ওইভাবে আমি পূর্বাপর খুঁজে পাইনি, যে তার যে একটা পটভূমি, যে এই জায়গা থেকে সে আসছে, কি প্রক্রিয়ায় সেটা করেছেন, এটা আমার কাছে আসলেই রহস্যময়। এই রহস্য এবং এই আগ্রহের জায়গা থেকেই এই নবেরা কবিতাটি, যখন আমার বড় মাসের আমার পরিচয় ছিল না, স্বামী কবিরের কবিতা থেকে আমি নবেরা আপাকে খুঁজে বের করি। অনেক আগে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তারপরে তার কাছে পাণ্ডুলিপিগুলো দেখি, স্বামী কবিরের সাথে অন্যরকম একটা দেখা সাক্ষাৎ। এখানে বিধান শাহ আছে, তার স্মৃতিতে আমি লিখেছিলাম স্বামী কবিরের সাথে দেখা নিয়ে আমার লেখা। তারপরে বগুড়ায় ঠনঠনিয়া গোরস্থানে যখন আমি এই জিনিসটা সবচেয়ে আমাকে হন করছিল, মনে হয় যে শুরুতে আখতারুজ্জামান ইলিয়াস শুয়ে আছেন, লেখা বিএম ইলিয়াস, মরিয়ম ইলিয়াস পিতামাতা। আর আমার কাছে মনে হচ্ছে যে আর ওই প্রান্তে নগরাপাকে বারবার ফোন দিচ্ছিলাম, একটা ঈদের পরে মনে হচ্ছে একটা খা দুপুর বিকালের মাঝামাঝি সময়। আর দ্রষ্টব্যের ওই কালেকশনে আপনারা যারা পড়েছেন, ওই লেখাটা এখানেও আছে, মজরুর শাহের একটা গদ্য, ভূমিকা গদ্য, ভূমিকা ঠিক না, একটা স্বাধীন গদ্য। ওইখানে এটা ছিল যে অতঃপর শুরু হলো খেজুর গাছের সঙ্গে সঙ্গ, যে এই পায়ের দিকে এই গাছ, মাথার দিকে এই গাছ, এরকম একটা। তো ওই লোকেশন ধরে ধরে, বৈশিষ্ট্য বর্ণনা ধরে ধরে আমি একটা সমাধি আবিষ্কারের চেষ্টা করি। এবং আমার মনে হচ্ছিল ওই ঠনঠনিয়াতে, এখানে শৈবাল আছে, আরো অনেকে আছে,
বগুড়ায় তো অনেকেই লোকজন এখানে সোহেব ভাই আছেন, আরো যারা শামীম কবিরকে কাছে যারা, আমাদের এটা একটা ভালো লাগার বিষয় যে এরকম অনেকে আছেন যারা প্রত্যক্ষভাবে শামীম কবিরকে দেখেছেন। রাইসু ভাই ছিলেন, মাহবুব মুর্শিদ ছিলেন, সোহেব ভাই আছেন, নজরুল কবির ভাই আছেন, আরো অনেকে আছেন। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে ওই ইলিয়াসের যে সমাধি ধরে আমি যাচ্ছিলাম, আমার হচ্ছিল যে ওই চিলে কোঠাবাসী যে ওসমান, তারপরে হাড্ডি খিজির, এই চরিত্রগুলো আমার কাছে মনে হচ্ছে যে বারবার। এবং পরে যখন শামীম কবিরের ওই বাড়িতে গেলাম, তার এক বন্ধু ছিল পাশে, এবং এই কথাটি আমার কাছে মনে হচ্ছিল যে এখন তো 31 বছর পার হয়ে গেল, তখন আরো 2010 সালে আমি গিয়েছিলাম। তো তখনও একটা ঈদের পরে সেই স্মৃতি হয়তো মলিন হয়ে গেছে, কিন্তু পরিবারের কাছে তো আর সেই মায়ের কাছে সেগুলো একই রকম থাকারই কথা। তো আমার কাছে মনে হচ্ছিল ওই যে চিলে কোঠার অন্ধকার বা এই ঘরটি একদিন দেখাচ্ছিল যে এখানেই তার। এবং আমি এই কথাটি বলবো এখানে, আসলে হয়তো বলা ঠিক না, যে অনেকেই বলছেন, নগরাবাও বলেছেন, কিন্তু কথাটা কিন্তু তারপর আসবে, মৃত্যুর কথাটা। কারণ কি দেখেন, আমি অবাক হলাম যে 95 সালে 2রা অক্টোবরে তিনি চলে গেছেন, 95 সালের 30শে আগস্ট। এবং শামীম কবিরের রসবোধ কি ছিল দেখেন, এই ধরনের কবিতা লিখছেন একটা মানুষ, নিজের মানে বন্ধুদের চিঠি নিচে নিজেকে শেষে লিখতেন শাক শাক, মানে শামীম কবির। তো হুমায়ুন নাসির তার বন্ধুকে লেখা একটা চিঠির একটু অংশ আমি পড়ে শোনাচ্ছি, দেখেন যে মৃত্যুর 2 মাসেরও কম সময় আগে তিনি কি লিখছেন, সেখানে কিন্তু আবার অন্যরকম কথা। তার কবিতা, ভাবনা, অনেক কিছু তার তো আত্মজীবনী লিখে যেতে পারেননি বা স্মৃতিকথা। তো আমার কাছে মনে হয় যে অল্প কয়টা চিঠি, এবং আমি শুনলাম নবের আপার কাছে বা আরো অনেকের কাছে কিছু চিঠি আছে, ওই চিঠির একটা যদি সংকলন বের হয় তাহলে অন্য একটা শামীম কবির আসলে আবিষ্কার হয়। আমি পড়ছি একটু। যদি এমন হতো যে সারাটা সময় আমার সাথে সাথে থেকে সব দেখতি, তো অনুভব করার একটা সম্ভাবনা থাকতো। এসব লিখতেও ইচ্ছে করে না, তুই আসলেই বেশ আছিস, একটা নির্দিষ্ট কাজ আছে। এই কথাগুলোর মধ্যে, সবগুলোর মধ্যে কিন্তু শামীম কবিরের প্রবণতাগুলো আপনি পাবেন, যে চলে যে যাচ্ছেন তার আগে যে সে নির্দিষ্ট কাজ যাদের আছে তাদেরটা নির্দিষ্ট উত্তরণের একটা প্রক্রিয়ার ভিতরে আমিও ঢুকতে যাচ্ছি। অবশ্য কম্পিউটার শেখা শুরু করেছি এবং আশা করছি মোটামুটি শেখা হয়ে গেলে নিজেই কম্পিউটার কিনে ব্যবসা আরম্ভ করব। এখন একটা কষ্টকর ঘোরের ভেতর বসবাস করছি। কবিতাই ধ্যান জ্ঞান এরকম একজনের কাছ থেকে, শুনুন ভালো করে, কবিতাই ধ্যান জ্ঞান এরকম একজনের কাছ থেকে কবিতা যদি হারিয়ে যায় তখন কি ঘটতে পারে অনুমান কর। তোকে গত 2 বছরের প্রকাশিত লেখা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু কি হবে পাঠিয়ে, না তোকে পড়িয়ে, কবিতাই তো হারিয়ে গেছে। আমরা দেখি কি যে 24 রোগসজ্জা আলোবাদ্য, কোথায় যাচ্ছে রেল, কোথায় দিচ্ছ রাজস্ব, মনে হচ্ছে যাচ্ছে রেল। 4টা পাণ্ডুলিপি এভাবে তৈরি করা, আলাদা গল্প আছে, চিঠি আছে, আর অনেক কবিতা তো নবেরা নানা সূত্রে আবিষ্কারও করেছেন। নেহায়েত কম কিন্তু না, কিন্তু মৃত্যুর মাস 2 আগেই দেখেন ওই সময় তখন বলছে যে কবিতাই তার কাছ থেকে হারিয়ে গেছে। কবিতা নিয়ে মানে সারাক্ষণই উনি নিরীক্ষা করতেন আমার ধারণা। আমার হাতের লেখার অবস্থা থেকে আশা করি মনের অবস্থা বুঝতে পারবি। তবু বেঁচে থাকবার লোভে বেঁচে থাকা একটা কিছুকে অবলম্বন করে বেঁচে থাকতে হয়, অথচ আমার সেই অবলম্বনটাই খুঁজে পাচ্ছি না। এখানে সবচেয়ে যে লাইনটা, তবে আত্মহত্যার স্পৃহাটিও এখন আর নেই। মাত্র 2 মাসেরও কম সময় আগে কিন্তু লিখছে যে তবে আত্মহত্যার স্পৃহাটিও এখন আর নেই। চূড়ান্ত অবসন্ন নীরবতার মধ্যে ধুকে ধুকে টিকে আছি। আপাতত স্থির সিদ্ধান্ত যে লিখব, তবে ভবিষ্যের কথা কে বলতে পারে। একটা সময় ভাবতাম না লিখে থাকতে পারবো না, সেই স্মৃতিটাই কেবল পীড়া দিচ্ছে। তোর সাথে আবার কবে দেখা হবে কে বলতে পারে। তাই মাঝে মাঝে চিঠি লিখি যেন অন্তত একজন মনে রাখে। এরকম ভাবতে পারবো, অবশ্য আসলে কেউই কাউকে মনে রাখে না। সমাজে কথাগুলো বললো নানান কিছু, কিন্তু আমার কাছে মনে হয় সব কথাই শামীম কবিরের কবিতায়, গদ্যে না তার মতন করে সে বলে গেছে। প্রয়োজনের সময় মনে পড়ে, এমনি এক প্রয়োজন থেকেই তোকে স্মরণ করলাম। শুভেচ্ছা, ভালো থাকিস এবং দ্রুত জবাব দিস। তো আমি এই চিঠিটা পড়তে মনে হলো যে তার যে কবিতা ভাবনা, চিন্তা, জীবন মৃত্যুর ভাবনা, সবকিছু কিন্তু একটা চিঠির মধ্যেও লিপিবদ্ধ করে গেছেন। আর এই যে দেখেন শামীম কবির নামে যে কবিতাটি পড়ে গেল সুকান্ত, তারপরে হচ্ছে কি সুন্দর আমার ঘর মৃত্যুতে সাজানো, মায়ের সঙ্গে বাক্যালাপ, নভেরা, তারপরে যে ধাবন্ত ফুলের তোড়া, 22 খণ্ড ধ্যান নিয়ে বসে আছেন ঋষি খরপর। মানে এমন সব অভিনতন অভিজ্ঞতার সাথে আমি মনে করি বাংলা কবিতার সাথে তিনি সাক্ষাৎ করেন। সেগুলো তো যারা কবিতা পড়বেন, তার শ্রেষ্ঠ কবিতা আছে তারা দেখবেন। এই বইটা নিয়ে যদি বলি, আমি মনে করি যে এখানে যে লেখাগুলো আছে, আমার ভালো লাগার বিষয় যে অনেকেই যে কথাটির আশঙ্কা আমরা করি, নবরাপা বলে গেলেন যে স্বেচ্ছা মৃত্যু, এইসব কথায় বেশি চেয়ে অনেকেই তার কবিতা বিশ্লেষণ করেছেন। এটা খুব ভালো যে তার পাঠটা শুরু হচ্ছে স্মৃতির অংশে। আমার কাছে মনে হয় যে আরো অনেক স্মৃতির ক্ষেত থেকে যায়। তার বোন ঈশ্বর জাহানের একটি লেখা আছে, আরো স্বজনদের স্মৃতি আরো হয়তো ওনারা লিখবেন, এবং তার মানে সামগ্রিক তার আরো অনেক কিছু আমরা হয়তো জানতে পারবো। নুরুল আলম আতিকের যে চিত্রনাট্যটা, তার কবিতা করি, সেটাতে একটা অন্য শামীম কবিরকে পাওয়া যায়।
আর আপনার মৃত্যু চিহ্নিত মেঘ, সেটা একটা গল্প। মানে শামীম কবিরের কবিতাগুলো, তার যাপন, টোটালটা কোনো না কোনো ভাবে এখানে আছে। রায়হান রাইডের মৃত্যু চিহ্নিত মেঘ, তার আঁকা ছবি, এবং আমি স্মৃতিতারিত মানে তার সাথে তো আর আমাদের দেখা হয় না, কিন্তু কোনো না কোনো দেখা তো হয়েছে। এই ছবিগুলো, আলোকচিত্রগুলো 90 দশকে সেই সময়কে মনে করিয়ে দিচ্ছিল। আমার কাছে বিশেষভাবে ভালো লাগার এখানে যে স্মৃতিকথাগুলো আছে, স্মৃতিগুলো উঠে এসেছে টুকটাক, যে শাহবাগ মোড়, তারপরে ওই পাশের সিলভানা, ওই সময়টা একটা মনে হয় যে মিডনাইট ইন প্যারিস, ওই দিন আবার দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের দেশের যে আর্কাইভের কথা নবের আপা বলে গেলেন, কবিতার বিশ্লেষণ তো অন্য অনেকেই করবেন, আমি কিন্তু খুব আনাড়ি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ওই জায়গাগুলো আমাদের পূর্ণাঙ্গভাবে এই বইটা স্মরণ করে দেয়। আমি বইমেলা বের হওয়ার পর একবার পড়েছি, এই অনুষ্ঠানে আসার আগে আবারও পড়লাম, বইটা একেবারে আদ্যন্ত আর কি। তো তার কবিতার সাথে দেখা হলে তো একটা মানে যখন পড়তে হয় একটা বিমূঢ় হয়ে থাকতে হয় অনেকটা সময়, যে কবিতাগুলো এত ভাবায়। আরেকটা বিষয় দেখেন যে বোরহেসের কথা, মানে ওই সময় তার কবিতায় বোরহেসের প্রসঙ্গ কিভাবে এসছে, শঙ্খ ঘোষের উল্লেখ এমন ভাবে আছে, ঠিক মানে ওই যে উপর থেকে 16তলা থেকে ঝাঁপ দেওয়ার কথা। আবার একটা চিঠিতে দেখলাম যে কবিতার ভাবনাগুলো মান্নান সৈয়দ এবং শক্তি চট্টোপাধ্যায়ের এপিটাফের কথা তার এক বন্ধুকে বলছেন যে তুই এপিটাফ লিখছিস কেন এরকম। তো লিটল ম্যাগাজিনকে নিয়ে ভাবনা, এই লিটল ম্যাগাজিনে কিছু কিছু বদ বাধা লেখা আছে, এগুলো দেখলাম যে চিঠির মধ্যে এমন ভাবে লিখছে যে তার এই রঙ্গব্যঙ্গ এবং বিদ্রোহ কোনোটাতেই তার নিজের বক্তব্য কিন্তু কোনো জায়গায় সে মুখ না, যে কথা অল্পের মধ্যে, প্রতীকের মধ্যে আসলে সব কথাই শামীম কবির বলে গেছে। তো আমি যেই আগ্রহ থেকে আসলে এইখানে আসা, যে সবাই কি বলবেন সেটাই আসলে শোনার বেশি ইচ্ছা। আর হচ্ছে আজকে আমি একটু বিক্ষিপ্ত এবং অসুস্থ, তারপরও শামীম কবিরকে নিয়ে যে তার সাথে আমার প্রথম দেখা, এই মানে পাঠ দ্রষ্টব্যের ওই বইটা থেকে, সেটা থেকে আজ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আমার ভালো লাগে যে আমার ভূমিকা খুবই সামান্য। নবের আপা যে নির্বাচিত কবিতাটা করেছিলেন সেটার সাথে আমি ছিলাম। অনেকে কলকাতা থেকেও অনেকে নক করেন যে এই বইটার সূত্রে যে আমার নাম ওখানে দেখি, কিন্তু আমার কাছে এ লাগে যে তার কবিতার যে বিশাল জগৎ, এই জগৎটাকে আমরা যদি আবিষ্কার করতে চাই তাহলে তার শ্রেষ্ঠ কবি নির্বাচিত কবিতাটা যেমন সাহায্য করবে, এই বইটাও কি কথা উজানে দেব, সেটা একটা উজানগামী মানুষেরই, বাংলা কবিতা একটা উজানের মানে দিক আমাদের দেখিয়ে গেছেন, সেটার সন্ধান দেবে। আর আমি বলবো কি যে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো নবেল আপাকে সবার পক্ষ থেকে। বিশেষভাবে ভালো লেগেছে আমার উৎসর্গপত্রটা আর্তুর এবং সার বদলে আর কি। বারবার আমার শামীম কবির পড়তে গিয়ে মনে হয়েছে যে র্যাবো যেটা বলে গেছেন লিরিক প্রস্তাবকারীদের সহায়খানা, তাদের তখনকার ইয়েকে শামীম কবিরের মনে হচ্ছে সবসময় যে গীতিময় তার প্রথাগত যে গীতিময় তার কবর রচনা করে শামীম কবির একটি নতুন অগীতল বাদনের কথা বলে গেছেন। সেই জন্য র্যাবোর সাথে তার মিত্রতা আমি সবসময় খুব খুঁজে পাই, যে ওই জায়গাটা থেকে যে উৎসর্গের জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে তিনি নিজে হয়তো ওইভাবে বলে যান নাই, কিন্তু তার প্রবণতাগুলোর ভিতরে সেই আকুতিটা সবসময় ছিল। আমি সবাইকে বলবো যে শামীম কবির বা যে কোনো কবি বা ক্রিয়েটিভ পার্সনের কোনো আসলে মৃত্যুদিন বা জন্মদিন হয় না, যখনই তার লেখা বা শিল্প পঠিত হয় তখনই তার আসলে জন্ম মুহূর্ত উদযাপিত হয়। আমরা সবসময় শামীম কবিরের মানে জন্ম মুহূর্ত উদযাপন করছি তার কবিতা পাঠের মধ্য দিয়ে। 3 চিয়ার্স ফর শামীম কবির, আমি বলবো তার জন্য একটি করতালি হোক এবং সুন্দর কবিতার মুখোমুখি অভিজ্ঞতা আমাদের দেওয়ার জন্য।